শুধুমাত্র রেট সংক্রান্ত বিষয়ে আপনাদের আলোচনা সীমাবদ্ধ রাখবেন না। এই মেসেজটুকু যাতে আপনারা নিয়ে যেতে পারেন। কেননা কর সংক্রান্ত ন্যায্যতাও যদি বাদ দিই, শুধু সিম্পলি যদি মনে করি যে হ্যাঁ করের যে নরমাল যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে তার যে কাজগুলো করা দরকার শুধু সেটাও যদি ধরি, তাহলেও যে প্রশ্নগুলো তাকে করা দরকার সেই প্রশ্নগুলো আপনারা আগামীতে যখন এনবিআর হোক, যখন মিনিস্টার অফ ফাইন্যান্স হোক অথবা অন্য মন্ত্রণালয় বিভাগ হোক, তাদের কাছে ওই সংক্রান্ত বিষয়গুলো করবেন। শুধু রেটের সংক্রান্ত আলোচনার ভিতরে আপনারা আপনাদের প্রশ্নগুলো বা রাখবেন না, যাতে তারাও যারা এগুলো ডিসিশন নেন এবং যারা এগুলো তৈরি করেন তারাও যাতে প্রেশার বোধ করেন যে বাংলাদেশে কর খাতে যে কত ধরনের অ্যানোমেলি রয়েছে, আমার মনে হয় যে সেটা আপনারা আজকে সম্মুখ উপলব্ধি করতে পেরেছেন। এটা কর হারের ভিতরেও যে কত রকমের অসম্যতা হতে পারে, কর ভিত্তির ভিতরে যে কত রকমের অসম্যতা হতে পারে, কর ব্যয়ের ভিতরে কত রকমের অসম্যতা থাকতে পারে, এবং করের ফাঁকি দেওয়ার ক্ষেত্রে যে কি বিপুল পরিমাণ কর ফাঁকি হচ্ছে সেটার মধ্যে আমরা পেলাম, এবং সর্বশেষ কর প্রশাসনের যে বিভিন্ন কার্যক্রমের কারণেও যে অন্যায্যতা তৈরি হতে পারে সেই বিষয়টাও কিন্তু তৈরি হলো। সুতরাং কর অন্যায্যতা শুধুমাত্র কর হারের বিষয় নয়, কর অন্যায্যতা কর হারের থেকে অনেক গুণ বেশি হচ্ছে হলো অন্যান্য যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোতে যৌক্তিকভাবে সমাধান করতে পারা। এমনকি আমাদের স্টাডিতে এটাও বলা হয়েছে কর হার কমিয়ে দিয়েও কর ন্যায্যতা বাস্তবায়ন করা সম্ভব, যদি কিনা কর ফাঁকি রোধ করা যায়, যদি কিনা কর প্রশাসন ইমপ্রুভ করে, যদি কিনা করের যে ব্যয় এই ব্যয়গুলো যদি যৌক্তিকভাবে কমিয়ে আনা হয়, এবং যদি কিনা কর ভিত্তি বাড়ানো হয়। সুতরাং আমরা সেই জায়গাটির দিকে তাকিয়ে থাকবো যে এনবিআর এই মুহূর্তে আমরা জানি যে বিভিন্ন রকমের সংস্কার উদ্যোগ নিচ্ছে এবং রেভিনিউ জেনারেশন তার একটা বড় জায়গা। আপনারা জানেন যে এই মুহূর্তে রেভিনিউ জেনারেশন এদের স্ট্রাগল করছে এনবিআর এর পক্ষ থেকে, এবং সেখানে আমরা এখানে দেখছি যে কি পরিমাণ কর আসলে প্রতি বছর ফাঁকি হচ্ছে। এবং এই স্টাডিতে বলা হয়েছে যে 2,30,000 কোটি টাকা 2023 সালে কর ফাঁকি আদায় করা যায়, শুধুমাত্র কর ফাঁকি। এবং এর বাইরে কর জালের বাইরেও তো বিপুল পরিমাণ রয়ে গিয়েছে যাদেরকে কর জালের ভিতরে আনাই যায়। সুতরাং এই যে বিপুল পরিমাণ ফাঁকি, এটা রোধ করলেও তো আমরা একটা বড় পরিমাণ অর্থ টার্গেট অনুযায়ী আমরা অ্যাচিভ করতে পারবো। সুতরাং সেদিকে তাকার দরকার হয়েছে। যেটা এখানে বেরিয়ে আসলো যে ডিজিটালাইজেশনটা কত জরুরি হয়ে পড়েছে, বা সকলে বলছি আজকে থেকে বলা না, এটা বলার পর বলা চলছে, কিন্তু এদিকে প্রপার উদ্যোগের অনীহা রয়েছে। এবং আজকে যেটা বেরিয়ে আসলো এই অনীহা শুধুমাত্র কর প্রশাসনের থেকে অনীহা না, এই অনীহা ব্যবসায়ীদের দিকেও রয়েছে। সুতরাং এই উভয়ের স্বার্থে সামগ্রিক স্বার্থে আমাদের দরকার হচ্ছে ডিজিটালাইজেশনটা বাস্তবায়ন করা। এবং আমি আরেকটা জিনিস এখানে বাড়িয়ে বলতে চাই, যে জিনিসটা একটু একটু করে শুরু হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের সামগ্রিক আর্থিক লেনদেন একটি একক ডিজিটাল সিস্টেমের ভিতরে নিয়ে আসতে হবে, যাতে করে এই যে কোনো ট্রানজাকশন দেশের যে কোনো জায়গায় হোক সেগুলোকে যাতে ট্রেস করা যায়, ট্র্যাক করা যায়, এবং সেটার আলোকে যাতে তার রিটার্ন সাবমিশনকে ভেরিফাই করা যায়। সুতরাং এরকম একটা আমাদের ইন্টিগ্রেটেড ডিজিটালাইজড একটা ট্রানজাকশন সিস্টেমে আমাদের যেতে হবে, সেটি কিন্তু আমাদের এখানে বলা হয়েছে। যেটা আরেকটা হচ্ছে এই যে কর এক্সপেন্ডিচার, যে ইনসেনটিভ কমানো বাড়ানো, এগুলো নিয়ে যে সারাক্ষণ দাবি বা কর হার কমানো যে দাবি, এর ফলে যে কি পরিমাণ তার এক্সপেন্ডিচার দাঁড়ায়, এই যে এনবিআর এর পক্ষ থেকে বলা হয়েছে ৭১,০০০ কোটি টাকা প্রতি বছর তাকে শুধুমাত্র কর ব্যয় হিসেবেই ব্যয় করতে হয়। সুতরাং এই যে বিপুল পরিমাণ ব্যয়, এর কিন্তু কোনো অ্যাসেসমেন্ট হচ্ছে না, যাকে দেওয়া হচ্ছে আদতিকে তিনি উপকারী। আমি তো বলবো বিনিয়োগ কোনোদিনই ট্যাক্স ইনসেনটিভের কারণ নিয়ামক হতে পারে না। কোনো সময় কোনো বিনিয়োগকারীকে বিনিয়োগ সুবিধা দেওয়ার জন্য ইনসেনটিভ দেওয়া হয় না। ইনসেনটিভ দেওয়া হয় তার বিশেষ একটা পরিবর্তিত পরিস্থিতিতে তাকে তার কার্যক্রমে কিছুটা সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু তিনি এই টাকা নিয়ে বিনিয়োগ করবেন এটা কখনোই মূল উদ্দেশ্য হতে পারে না। কিন্তু তাই হচ্ছে, তার মানে হচ্ছে যে যে মূল কারণে তথ্যভাবে এই ধরনের ইনসেনটিভ দেওয়া হয় এই কারণগুলোর সাথে কোনো সম্পর্কই নেই। সুতরাং আমরা মনে করি যে অ্যাসেসমেন্টের ভিত্তিতে এই যে ইনসেনটিভ গুলো তার একটা বৃহদাংশ উইথড্র করা, এবং যেহেতু এফডিসি গ্র্যাজুয়েশনের জন্য রাখাও যাবে না, সুতরাং সেখান থেকে সরে আসা এবং সেটাকে রিভাইজ করা। এবং এই ক্ষেত্রে আমরা বলেছি যে সমস্ত কোম্পানিগুলো অনেক প্রফিট করছে, যে সমস্ত কোম্পানিগুলো আমাদের এখানে কার্বন এমিশনের জন্য বড়ভাবে জড়িত,
যাদেরকে বিপুল পরিমাণ রাজনৈতিক বিবেচনায় একসময় ইনসেনটিভ দেওয়া হয়েছে, এই ইনসেনটিভ স্ট্রাকচার থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের ইনসেনটিভ স্ট্রাকচার পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশের এই ইনসেনটিভ স্ট্রাকচারে এই যে রাজনৈতিক প্রভাব, বিভিন্ন গোষ্ঠীর প্রভাব, এই গোষ্ঠীর প্রভাব থেকে ইনসেনটিভ স্ট্রাকচারকে বের করে আনতে হবে এবং খাত ভিত্তিক ইনসেনটিভ থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমরা এখানে বলেছি ইনসেনটিভ শুধুমাত্র তার জন্যই হতে পারে একটা ইনফ্যাক্ট ইন্ডাস্ট্রি তার একটা বিশেষ একটা চ্যালেঞ্জের মধ্যে তিনি যাচ্ছেন, তিনি একটা নতুন কোনো বিনিয়োগকারী আসছেন, তাদেরকে আমরা দিতে পারি। এই যে খাত ভিত্তিক ঢালাভাবে দেওয়া, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। এবং যেটি বলা হয়েছে যে যতগুলো দেশ গ্রাজুয়েট হয়েছে তারা যে ট্যাক্স বেস দিয়ে গ্রাজুয়েট হয়েছে, বাংলাদেশ তার ভিতরে সবচেয়ে দুর্বল। এই ট্যাক্স বেস নিয়ে আমরা যদি গ্রাজুয়েট হই, তাহলে গ্রাজুয়েট হওয়ার পরে যখন বিভিন্ন রকমের চাহিদা তৈরি হবে, তখন সেগুলো সরকার কোন রাজস্ব দিয়ে পূরণ করবে? এবং এই রাজস্ব দিতে দিতে সামাজিক খাত অব্যাহতভাবে অবহেলিত থাকছে। রাজস্ব ইনসেনটিভ দিতে গিয়ে আমরা শিক্ষার জন্য পর্যাপ্ত অর্থ দিতে পারি না, রাজস্ব ইনসেনটিভ দিতে গিয়ে আমরা স্বাস্থ্যের জন্য বিনিয়োগ করতে পারি না, রাজস্ব ইনসেনটিভ দিতে গিয়ে আমরা সামাজিক নিরাপত্তার জন্য যে ইন্স্যুরেন্স কাঠামো গড়ে তোলা, সেদিকে আমরা যেতে পারছি না। সুতরাং আমরা মনে করি যে ট্যাক্স জাস্টিস পয়েন্ট থেকে, শুধুমাত্র এডিসি গ্রাজুয়েশন পয়েন্ট থেকে না, সামগ্রিকভাবেই এই ট্যাক্স স্ট্রাকচারটার হচ্ছে পরিবর্তন দরকার। এবং সেটা খুব বড় কোনো জটিল কোনো বিষয়, কিছু আইনি সংস্কার দরকার, কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার, এবং কোনো ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারাল কিছু ডেভেলপমেন্ট দরকার। এই জিনিসগুলো যদি করা যায়, তাহলে আমরা অন্তত কর কাঠামোর ক্ষেত্রে বা কর আদায়ের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অর্জনে যেতে পারবো। এবং যেহেতু কর ন্যায্যতা আগামী দিনের জন্য বেশি, দেশে অব্যাহত ইনইকুয়ালিটি বাড়ছিল এবং ইনইকুয়ালিটি বাড়ার ফলশ্রুতিতে এই রাজনৈতিক পরিবর্তনটি। সুতরাং আগামী দিনের জন্য এই ইনইকুয়ালিটি বৃদ্ধির আশঙ্কা যাতে আর না প্রলম্বিত হয়, আগামী দিন ইনইকুয়ালিটি, সোসাইটির ইনইকুয়ালিটি কমানো, ইনকাম ইনইকুয়ালিটি কমানোর জন্য এই কর ন্যায্যতা যাতে এস্টাবলিশ হয়, আমরা এই সরকারের মাধ্যমে আগামী বাজেটে এর অন্তত কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের রিফ্লেকশন দেখতে চাই। জিডিপি হিসেবে যেহেতু দুটো দিক রয়েছে, সুতরাং এই ভিত্তিতে কর জিডিপি অনুপাত, ভবিষ্যতের জন্য কর জিডিপি অনুপাতের হিসেবটা করাটি কিভাবে নিয়মবদ্ধ হবে। প্রথমত হলো যে আমাদের হাতে এই মুহূর্তে বিকল্প কোনো তথ্যপত্র নেই, সুতরাং আমাদের কাছে সরকারি যে ভাষ্য রয়েছে সেটিকে আমরা এখানে ব্যবহার করছি। দ্বিতীয়ত, এটা ভাবার কোনো কারণ নেই যে বিগত সময়কালে অর্থনীতিতে কোনো প্রবৃদ্ধি হয়নি, যথেষ্ট প্রবৃদ্ধি হয়েছে এবং সেই প্রবৃদ্ধিগুলো দেশীয় সংস্থা যেমন হয়েছে, আন্তর্জাতিক সংস্থাগুলোর যে রিপোর্ট, সেই রিপোর্টগুলোতেও সেটা আমরা দেখেছি। হয়তো এর ভিতরে ফারাক রয়েছে এবং সেটাই আসলে এখানে হয়তো সংশোধনের কথা বলা হচ্ছে। এমন না যে এটা কমে শূন্য হয়ে যাবে বা এক হয়ে যাবে, সেটা কখনো কেউ আমরা ধারণা করছি না। এটা একটা সংশোধন প্রয়োজন। তবে এটাও ঠিক যে সবসময় রেজিম চেঞ্জ হলেই আমরা দেখেছি যে পূর্ববর্তী সরকারের সময়কালে জিডিপি হিসেবগুলো রিএস্টিমেট হয়, তো সেটা হয়তো এখনো আমরা প্রধানত এখনো শুনিনি। সেটা হলে হয়তো সেটার ভিত্তিতে এগুলো হয়তো রিএস্টিমেট হতে পারে। তো যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবল যে ডেটা রয়েছে সেটিকে আমরা এখানে ব্যবহার করে এগোতে চেয়েছি, তো এর কোনো তুলনা নেই এবং সে কারণে তারা যেতে চান। সুতরাং যদি বলেন যে একমাত্র গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট কোনটা, সেটা হলো ডিজিটালাইজেশন। এবং যদি বলেন যে সেটা করবার জন্য ইন্টিগ্রেটেড একটা ডিজিটাল ট্রানজাকশন সিস্টেম, যেটা ভারতের ক্ষেত্রে আমরা দেখি যে আধার সিস্টেম করে তারা যথেষ্ট উপকার পেয়েছে, সেরকম এক ধরনের ট্রানজাকশন সিস্টেমে আমাদের যেতে হবে।